বেশ কিছু লাইন লিখি কেটে দিই, তারপর পরের দিন পড়লে মনে হয় খুব বাজে লিখেছি, তারপরে মনে হয় কেন এগুলো সব করলাম, কেনই বা এই ফিল্ডে এলাম। আমি কোনোদিন অন্ধ হতে চাইনি রাজনৈতিকভাবে। প্রেমের ছবি বা প্রেমের গল্প সেই অর্থে কমে গেছে, যত আমরাও অনেক কমপ্লেক্সড হয়ে গেছি আগের থেকে। মধুমিতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তোমার সাথে এটা ফেস করতে হয়েছে হয়তো। জীবনের হরফগুলোর নিচে আমরা যারা বৃষ্টিতে গেছে ভিজে, চলতি রোদেই গায়ে শুকিয়েছে জামা, প্রয়োজনহীন ডাকনাম যায় বুড়িয়ে, আমরা বাঁচি সমীকরণ করিয়ে। তোমার সোশ্যাল মিডিয়ায় আমরা হামেশাই টুকরো টুকরো কথা দেখতে পাই, যেটা কবিতার মতো করে আসে এবং যেটা তুমি বলো সেখানে সবকিছুই থাকে, প্রেম থাকে, রাজনীতি থাকে, বর্তমান পরিস্থিতি থাকে। তো এগুলো কিভাবে আসে? এটা কি তোমার চোখে দেখা কিছুকে তুমি নিয়ে আসো কবিতার মাধ্যমে? হ্যাঁ, মানে কবিতা লেখার অভ্যেসটা ছোটবেলা থেকেই। তো যেটা হয়, আশপাশে যা ঘটছে, যা শুনছি, যা বুঝছি, বা যেগুলো বুঝতে পারছি না, বা আগে বুঝতে পারিনি পরে বুঝতে পারছি, এই সব কিছুই তো নিজেদের মধ্যে আমরা ফাঁকা সময়গুলোতে ভাবি এবং তার একটা তর্জমা করি আর কি মূলত। তো সেগুলোই কবিতা আর কি, কবিতা আকারে লেখার চেষ্টা, কমিউনিকেট করার চেষ্টা মানুষের সঙ্গেই। মানে সবার তো সব রকম অনুভূতি থাকে, মানে ধরো সেটা প্রেমের সময়, ভালোবাসার সময়, যখন ঝগড়া হচ্ছে তখন, একটা ধরো আশপাশের কাউকে দেখে একটা ফিডব্যাক নেওয়া। তো এটা কি তুমি কখনো দেখে লেখো নাকি পার্টিকুলার সময়ে কবিতার জন্য আলাদা সময় রাখো, যেরকম পরিচালনা? না, কোনো সময় টময় থাকে না, খুব অসময়ে কবিতা লিখি আমি। মানে কোথাও জার্নি করতে করতেও লিখেছি, প্রচণ্ড বিরক্ত হয়েও লিখেছি, আবার লিখবো বলে অনেকদিন ধরে ভেবে কিচ্ছু লিখিনি, এরকমও হয়েছে। ওটা আমার ওপরে যে খুব একটা থাকে, বরঞ্চ আমি দেখেছি খুব চেষ্টা করে লিখতে গেলে লেখার মানটা খারাপই হয়, বরঞ্চ সেটা রিফ্লেক্সে থাকা বেটার। যখন লিখতে ইচ্ছা করছে তখনই লিখি, সেটা একটা বড় সুবিধা, কারণ পেশাগতভাবে আমি তার সঙ্গে যুক্ত নই, তো ওটা নেশার সঙ্গে সম্পর্ক, তো বেটার। মানে আমি কটা নিজেকেও চাপ দিই না যে আমাকে লিখতেই হবে বা এই মুহূর্তে আমাকে একটা কবিতা লিখে ফেলতে হবে। মানে আমি জানি এই প্রজন্মের অনেকেই সেটা ফলো করে, কারণ তাদের কথা তারা খুব রিলেট করতে পারে। মানে আমি নিজেও বেশ কয়েকটা প্রোফাইল পিকচারে ক্যাপশনেও তোমার লেখা রয়েছে আমার, দেখেছি। তো সেই ক্ষেত্রে বলছি মানে খুব রিলেট করতে পারে। তো সেটা দেখে কেমন লাগে, মানে এই ফিডব্যাকটা এই প্রজন্মের? খুবই ভালো লাগে। মানে যখন আমি দেখতে পাই যে আমার সমসাময়িক, আমার আশপাশের বহু মানুষ সেগুলোকে ক্যাপশন করছে বা তার মনের কোনো অবস্থা বোঝাতে গিয়ে রেফারেন্স হিসেবে টেনে আনছে বা শেয়ার করছে, তখন বুঝতে পারি এটাতে সবসময় ভাবতে ভালো লাগে যে আমি যেভাবে ভাবছি বা আমার ভাবনার ধরনগুলো অমূলক নয়, এবং কোথাও গিয়ে তাদের মনের পরিস্থিতির সঙ্গে সেটা কোথাও মিলছেও বা তাদের ভালোও লাগছে বলে তারা শেয়ার করছে। তো এটা একটা তৃপ্তির ব্যাপার কিন্তু। মানে ঠিক যেমন একটা ছবি বানিয়ে যখন বহু মানুষ দেখে যেমন তৃপ্তি লাগে, তখন একটা কবিতার ক্ষেত্রে যখন বহু পাঠক সেটাকে পড়ছে বা নিজের মতন করে ব্যাখ্যা করছে, তখন তো একটা আনন্দ লাগে। কোন কবি তোমার অনুপ্রেরণা? আমি সেই অর্থে বলতে গেলে হাংরি মুভমেন্টের যে সমস্ত কবিরা ছিল সেই সময়, তুষার রায়, ভাস্কর চক্রবর্তী, এরা আমাকে কলেজের সময় থেকে ভীষণ নাড়িয়ে দিত। আমার খালি মনে হতো যে এদের এক একটা শব্দ এক একটা বোমার মতো। শক্তি চট্টোপাধ্যায়, ফাল্গুনী রায়, বিনয় মজুমদার, মানে কার কথা বাদ দেবো আর কি। তারপরে যথারীতি অবশ্যই জয় গোস্বামী, শ্রীজাত, উপেক্ষা করার কোনো জায়গাই নেই। কলেজ জীবনে রাজনীতি করেছো? আমি রাজনীতি সক্রিয়ভাবে কোনোদিন করিনি, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের রাজনীতি করতে গিয়ে, মানে করতে যেতে গিয়ে দেখেছি তারা কলেজের সময় বিশেষ করে তারা যখন অরাজনৈতিক অবস্থানে ছিল, মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা ছিল না, অরাজনৈতিক কথাটা ভুল এক্ষেত্রে, তাদের ঠিক ভুল বলার না একটা জায়গা ছিল, একটা স্পেস ছিল। তারা যখনই কোনো দলে যোগ দিল, তার পরের দিন থেকে আমি দেখতে পেলাম তাদেরকে সেই দলকে একটা উচ্চস্থানে বসিয়ে দিয়ে বাদবাকির অধম দেখার একটা প্রবণতা শুরু হলো। তো এটা আমি কখনো নিজের ক্ষেত্রে হোক আমি চাইনি, আমি কোনোদিন অন্ধ হতে চাইনি রাজনৈতিকভাবে। তো আমি সবসময় দেখেছি একটা কমন মানুষ, একটা কমন ম্যান, তার কিন্তু বিচার বিশ্লেষণ করা এবং বলার ক্ষমতা, স্পেস সবটাই অনেক বেশি একটা রাজনৈতিক নেতার থেকে। তাদের হতে পারে মানে এমনি ক্ষমতা অনেক বেশি, কিন্তু বলার বাক স্বাধীনতার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের বেশি। রাজনৈতিক দলে যোগ দিলে হয়তো আমি সেটা পারবো না, তো সেই ভয়ে আমি কখনো মানে করার চেষ্টা করিনি আর। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে তো বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হারিয়েছে বটে, আবার আমি মনে করি যে আমরা ডেফিনেটলি হারিয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন রাজ্যেও দেখেছি, আমাদের রাজ্যেও দেখেছি যে বলতে দেওয়া হচ্ছে না বা সেটাকে চেপে দেওয়া হচ্ছে। কিন্তু সেটা আমাদের দেশের যে গঠন, ওটা না খুব একটা কেউই কখনো পারেনি মানে
সেই যখন এমার্জেন্সি ছিল আমাদের দেশে, তারপরেও কিন্তু পারেনি। তো আমাদের দেশ এমনভাবে মানে তৈরি, আমাদের নানা ভাষা, নানা মত, নানা জাতির মানুষ এখানে বাস করেন, এবং সবাইকে এক সূত্রে গেঁথে ফেলা যায় না কখনো। সেটা একটা সুবিধারও, মানে এক পক্ষ চেপে ধরলে আর এক পক্ষ হয়তো বলবেই, এবং বারবার সেটাই হয়ে এসছে। যারা চেপে ধরেছেন বরঞ্চ তারা ভুল প্রমাণ হয়ে এসছে। তো তোমার কখনো মনে হয়েছে এই পরিস্থিতি যদি বদলাতো, মানে রাজনীতিতে নেমে তো অনেকেই নিজের মতো করে রাজনীতিটাকে দেখছেন বা নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন, তুমি কখনো ভেবেছিলে যে, মানে প্রস্তাব তো ডেফিনেটলি অনেকের কাছেই গিয়েছে, তোমার কাছেও? হ্যাঁ, আমি যেহেতু আমি রাজনীতি, মানে অ্যাকচুয়ালি দলগত রাজনীতি আমি খুব একটা বুঝিও না। মানে সেখানে অনেক অনেক কিছু থাকে যেগুলো আমরা জানি না, আমরা সেগুলো বুঝতেও পারি না, সেই ইকুয়েশনসগুলো। তো আমি ভেবেছি যে দেখো, আমার কথা বা আমি আশপাশ থেকে যেটা দেখতে পাচ্ছি সেগুলো আমার কাজের মধ্যে বহিঃপ্রকাশ হলে বেটার, রাদার দ্যান আমি একটা রাজনৈতিক দলে চলে গেলাম। তাহলে আমার জবটাই চেঞ্জ হয়ে যাবে। আমি কোনোদিন দু নৌকায় পা দিয়ে চলাটা আমার হয়ও না। তো সেক্ষেত্রে আমি যে কমফোর্ট ফিল করি যে ছবি বানাতে বা অভিনয় করতে বা লিখতে, সেই জায়গাগুলো কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যাবে, সেই ভয়ে আমি যাইনি। আর মানুষের জন্য করার চেষ্টা বা মানুষকে ভাবানোর চেষ্টা করার জন্য যে রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের দেশে এরকম বহু উদাহরণ অতীতেও আছে, এখনও আছে, যারা বড় বড় সংস্কার করে ফেলেছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়েও। তো সেটাকে ইন্সপায়ার করে। ওই বললাম যে কমন মানুষ হওয়ার অনেক শক্তি থাকে, সেটা আমি সেটাকে বরঞ্চ এনজয় করি। রেজাল্টের পর কি বক্তব্য? না দেখ, এবার এটা তো সবসময় আমার মনে হয় যে কোনো মানুষই বা কোনো গোষ্ঠী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে বা তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকলে তার একটা দম্ভ, একটা চাপ তো হয়। মানে একটা পরিবারের যদি একজন মানুষের হাতে সব ক্ষমতা চলে যায়, তো বাকি মানুষের তার নিজের ভাব বহিঃপ্রকাশের ক্ষেত্রে অসুবিধা হয়। আর আমাদের দেশও তো একটা যৌথ পরিবারই আর কি, সেক্ষেত্রে একটা বিরোধী থাকা তো খুব প্রয়োজন। যেহেতু রাজনীতি নিয়ে এত কথা হচ্ছে, তোমার আবার রাজনীতি, এই রাজনীতির আবহে মুক্তি পেয়েছে, মানে যখন অ্যাকচুয়ালি ভোট চলছে, তো সেখানে এটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয়, মানে কতটা ইম্পর্টেন্ট ছিল এই সময়টা রিলিজ করা? ভীষণই, মানে আমাদের অ্যাকচুয়ালি প্রথমে মাথায় আসেনি। যখন হইচই আমাদেরকে বলেছে রাজনীতি সিজন 2টা করতে হবে, এবার কবে রিলিজ হবে, কিভাবে রিলিজ হবে, তার থেকেও মাথায় ঘুরছিল যে গল্পটাকে কি করে বাঁধবো আমরা। এবং আমরা এমন একটা সিজন 2 করতে চেয়েছিলাম যেটা ইন্টিগ্রেটেড থাকে, যার মধ্যে সিজন 1ও। শ্রীকান্দার এটা পুরোটা যখন আমরা বলি যে এরকম গল্প আমরা এরকমভাবে দেখাতে চাইছি, তখন শ্রীকান্দা বলে যে এটা যদি রিলিজ করতে হয় তাহলে বেস্ট সময় হলো গিয়ে যে মানে লোকসভা ভোটের সময় রিলিজ করা, কারণ সমগ্র ভারতবাসীর মাথায় শুধু রাজনীতি ঘুরবে তখন। তো ইটস দ্য বেস্ট টাইম যে আবার রাজনীতি রিলিজ করা। মানে পরে রিলিজ হওয়ার পর ফিল করেছি হ্যাঁ ঠিকই তো। এই প্রেক্ষাপটে যখন রিলিজ হলো, তুমি যখন তৈরি করছিলে আর কি, তখন কিছু কিছু জিনিস কি আমাদের দেখা, সেরকম জিনিস ইনকর্পোরেট করতে করতে গিয়েছো? দেখো, রেফারেন্স বলে এরকমভাবে কিছু নয়, মানে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যদি একটু ঘাটাঘাটি করি, আমরা এরকম ফ্যামিলি এরকম কিছু হতে আমরা অহরহ দেখে থাকি। এটা নতুন কিছু নয়, এবং এটা কমপ্লিটলি ফিকশন যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা কোনো একটি বিশেষ মানুষকে দেখে ইন্সপায়ার হলাম, সেরকম নয়। এটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক চিত্রের মধ্যে এরকম অঞ্চল, এরকম মানুষ, এরকম এবং ক্ষমতা লোভের, ক্ষমতা দখলের যে লড়াই, সেটা চিরন্তন, আদিম। মানে সেটা আমাদের দেশ কেন, বিদেশে গেলেও একই জিনিস দেখা যাবে, যে কে ক্ষমতার শীর্ষে থাকবে এবং কিভাবে থাকবে। এবং এই লোভ যত মানুষের মধ্যে বাড়তে থাকে, তত সে নীতি থেকে দূরে সরতে থাকে। তো এই গল্পের, আমাদের রাজনীতি ফ্র্যাঞ্চাইজি বা এই রাজনীতি গল্পটার যদি ওয়ান লাইনে আমি ব্যাখ্যা করি, যে একটি পারিবারিক রাজনীতি কী করে একটা অঞ্চলকে প্রভাবিত করছে, আর একটা অঞ্চল কিভাবে একটা পারিবারিক রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে, তাদের চাওয়া পাওয়া, তারই গল্প কিন্তু রাজনীতি কিংবা রাজনীতি। তোমার মনে হয় এখন রাজনৈতিক সিরিয়াস ছবি তৈরি হয় না? কঠিন তো বটেই। রাজনৈতিক ছবি বলে মাঝখানে বেশ কিছু ছবি রিলিজ হচ্ছিল, যেগুলোকে আমি খুব একটা রাজনৈতিক ছবি বলে ব্যাখ্যা দিতে, মানে আমি খুব একটা রাজি নই। সেই অর্থে রাজনৈতিক ছবি হওয়ার পরিমাণ তো সত্যিই কমেছে। সেটা কেন বলে মনে হয়? মানে কারোর স্পষ্ট বক্তব্য নেই তাই? না, একদমই নয়। স্পষ্ট বক্তব্য যথেষ্ট আছে। আসলে কনসিকুয়েন্সে ভয় পেয়ে যায় মানুষজন, কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে হয় তারা একটু ঘাবড়েই যায় যে ফলটা কি হতে পারে, এর পরিণামটা কতটা স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে। তো তার ভয়ে তো কিছুটা তো আছেই। বাক স্বাধীনতা নিয়ে কথা হচ্ছিল, তো সেটাই। কিন্তু অ্যাপারেন্টলি আমি যদি উল্টোভাবেও ভাবি, বাক স্বাধীনতা কিন্তু কমও নই আমাদের দেশে। যারা বলতে চাইছেন, যেভাবে বলতে চাইছেন, তারা কিন্তু বলছেন। মানে ধ্রুব রাঠির কথাও কিন্তু বন্ধ করা যায়নি। তো সেরকমই আর কি।
কাস্টিং এর ক্ষেত্রেও তোমার সেগুলো মাথায় ছিল নিশ্চয়ই, সেই জন্যই কৌশিক গাঙ্গুলি, সেই জন্যই কনিয়াইকা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি খুবই তৃপ্ত, বা আমরা প্রত্যেকেই খুবই খুশি, কারণ ক্যামেরার পিছনে যতটা এফোর্ট দেওয়া হয়, যাই দেওয়া হোক না কেন, যে মানুষগুলো এই চরিত্রটা অভিনয় করছেন, আমি নিজে অভিনয় করার ক্ষেত্রে দেখেছি, তারা যদি সেই জায়গায় দায়িত্ব নিয়ে বা স্কিলফুলি না করেন, কোনো এফোর্টই সেটা দেখা যায় না। একটা সুন্দর ট্রলি, একটা সুন্দর কম্পোজিশন তখনই সুন্দর হবে যার সঙ্গে একটা সুন্দর অভিনয় থাকবে। তো সেক্ষেত্রে আমরা খুবই লাকি যে এরকম মানে দক্ষ দুর্দান্ত অভিনেতারা এখানে পারফর্ম করেছেন। কনিদিকে আমি অনেক আগে থেকে চিনি। ইনফ্যাক্ট খুব মজার বিষয়ে, আমরা কাদের কুলে বউ বলে একটা গল্পে কাজ করেছিলাম, তো ঘটনাচক্রে কালের নিয়মে আমরা আবার একসঙ্গে কাজ করছি এত বছর পর। সেটা ভাবতে খুব ভালো লাগে, মনে হয় সার্কেলগুলো কোথাও আস্তে আস্তে, মানে বৃত্তগুলো টানতে টানতে আমরা যেতে পারছি। কৌশিকদার তো ছবি দেখে, তার অভিনয় দেখে আমরা বড়ই হয়েছি। কলেজে কতবার তার ছবি, মানে কলেজ বাঙ্ক করে নন্দনে কি ছবি দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। তো সেই কৌশিক গাঙ্গুলিকে যখন আমি ডিরেক্ট করতে পারছি এবং তিনি যখন দাঁড়িয়ে রয়েছেন, এটা ভাবতেই খুব একটা শিহরণ জাগে ভিতর থেকে। দিতিপ্রিয়া এই সময় দাঁড়িয়ে, হ্যাঁ এই সময়ের খুবই দক্ষ একজন অভিনেত্রী। প্রত্যেকের মতন কিন্তু একদম লড়ে যাচ্ছেন সেই সত্যি। সেটা দেখতেও একটা আরামদায়ক, মানে অনেকবারই হয়েছে আমি কাট বলতে ডিলে করে ফেলেছি, বা শটটা শেষ হয়েছে এটা বলতে, আমিও না ওই মনিটরের পিছনের মধ্যে মানে এনগ্রসড হয়ে যাচ্ছিলাম আমাদের অভিনয় দেখে। আচ্ছা, একটা জিনিস বলো, যে এই পরিচালক হিসেবে তোমার আত্মপ্রকাশ, সেটা কি অভিনেতা সত্তাটাকে চেপে দিল একটু? ডিরেকশনের ভূত না আমার শুরু থেকে, গোড়া থেকে, মানে আমি যখন বধূ কোনালো লাগলো চোখে বলে একটা সিরিয়াল করতাম, খুবই জনপ্রিয় হয়েছিল সেই সময় আমার মনে আছে আমি, কৌশিক, পায়েল, আমরা যারা কো অ্যাক্টররা ছিলাম, তারা সারাদিন ধরে সিরিয়ালে শুটিং করতাম, আর সবাই মিলে একটা কমন, ধরো 6টা-7টার সময় আমাদের ছেড়ে দিতে হয় বলে একটা আপ টু দিয়ে রাখতাম, এবং কি করতাম, তারপরে আমরা গিয়ে একটা শর্ট ফিল্ম বানাতাম, এবং সেটা যেহেতু কম সময় পেতাম, আমরা দীর্ঘদিন ধরে বানিয়েছি। তো সেটা তখনই আমিও ডিরেক্ট করেছি, মানে সেটা আমিই ডিরেক্ট করেছি, কিন্তু ঘটনাচক্রে তখন আমরা, মানে ওটাই ছিল আমাদের কাছে এক্সপেরিমেন্টেশনের জায়গা আর কি। যা কিছু মনে হচ্ছে, যা কিছু করতে চাইছি, চলো অ্যাপ্লাই করে দেখি সেটা ঠিক হচ্ছে না। তো এই ভূত যে আজকের নয়, মানে অনেক দিনেরই। তো হ্যাঁ, ডেফিনেটলি, যেহেতু ডিরেকশন, প্রডিউস করা, প্রোডাকশন হাউস, এই সব কিছু সামলাতে গিয়ে হয়তো অভিনয় করার সংখ্যাটা কমেছে, ডেফিনেটলি কমেছে। তবে আমার সামনেই একটা সিরিজে আমি অভিনয় করছি, সেটাও হইচইতে এই কদিন পরে আসবে। বেশি কিছু এর থেকে বলতে পারছি না, সেটাও খুব, মানে করে তো খুব মজাই পেয়েছি। না মানে নিশ্চয়ই তোমার কাছে চরিত্র আসতো, তো সেক্ষেত্রে নিশ্চয়ই ছাড়তে হয়েছে কিছু চরিত্র, বেশ কিছু। আর আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা ধারণা যে অভিনেতা যদি পরিচালক হয়, তাকে যদি অভিনেতা হিসেবে আমি আনি, বোধহয় মানে একটা ব্যালেন্স ঘাটতে পারে, কিন্তু সেটা নয়। আমার কাছে বরঞ্চ উল্টোই হয়, মানে একজন পরিচালক যদি অভিনেতা হিসেবে সেটে আসেন, মানে আমি কৌশিকদার ক্ষেত্রে বলতে পারি, বা আরও আগে যখন আমি ইনফ্যাক্ট রজত কাপুরকেও আমি ডিরেক্ট করেছি, দেখেছি তারা অনেক বেশি জানেন, মানে কোনটা হতে পারে কোনটা হতে পারে না, অযাচিত কিছু চাওয়া পাওয়া তাদের মধ্যে থাকে না। আচ্ছা, এই ওয়েব সিরিজ আর বড় পর্দা, এই নিয়ে তো প্রচুর তর্ক বিতর্ক চলে। আমি যেটা বলবো যে ওয়েব সিরিজে অনেক মানে স্বাধীনভাবে গল্প বলা যায়, বড় পর্দায় যেটা কিছুটা হলেও একটা ব্যারিয়ার থাকে। তো তোমার কি মনে হয়? সেটা কিন্তু মানে মিডিয়ামটার জন্য, মানে আর কোনো কারণ নয়। মানে একটা সিনেমা একসঙ্গে 100 জন, 150 জন, 200 জন মিলে দেখে, সেক্ষেত্রে যারা যায় তারা কেউ একা, খুব কম লোক যায়, সঙ্গে আরও কিছু লোক মিলে যায়, মানুষ মিলে যায়। তো এটা খানিকটা একটা উৎসবের মতন, একটা ফেস্টিভ্যালের মতন। মানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, সেজে গুজে যাচ্ছি, আমাকে এই ছবিটার ট্রেলার বা এর বিজ্ঞাপন আমাকে আকর্ষণ করেছে, বা এখানে যারা স্টাররা আছেন। কিন্তু যখনই সেটা ওয়েব সিরিজ হয়, তখন না একটা পার্সোনালাইজড হয়ে যায় সেটা। মানে আমার বাড়িতে যদি 4 জন 4 রকমের মানুষ হয়, তাদের মনন 4 রকমের হয়, সেক্ষেত্রে আমি আমার পছন্দের গল্পটা কিন্তু আমি আমার মতন করে দেখে নিতে পারবো। সেক্ষেত্রে each 1:1 অডিয়েন্সকে ধরা যায়। সেই কারণেই ওয়েব সিরিজে অনেক ডিফারেন্ট ন্যারেটিভ নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, যেটা সিনেমা হলে সম্ভব নয়। তখন সবার কথা মাথায় রাখতে হয়। তো সেটা তো ডেফিনেটলি, যে ওয়েব সিরিজ আসাতে অনেক ইন্টারেস্টিং গল্পগুলো নিয়ে কাজ করা যায়। আর ওয়েব সিরিজ খানিকটা উপন্যাসের মতো। উপন্যাসে যেমন আমরা অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2 পড়ি, সেরকম এপিসোড। সেক্ষেত্রে মানে যারা পার্শ্ব চরিত্র আছে, তাদেরও কিন্তু অনেকটা স্পেস বেড়ে যায় পারফর্ম করার, এবং গল্পের ক্ষেত্রেও তাদের গুরুত্ব বাড়তে থাকে। কিন্তু এই যে বড় পর্দার ম্যাজিক, এটা দেখার জন্য যে দর্শক, হ্যাঁ, বড় পর্দার ম্যাজিক ইজ বড় পর্দার ম্যাজিক, কিন্তু মানুষের অভ্যেসটা একটু কমে গেছে কোথাও গিয়ে। তারা ভাবেন যে এই সিনেমাটা আজকে রিলিজ করেছে, আজ থেকে 1 মাস বাদে হয়তো চলে আসবে ওটিটিতে, তখন
আমরা একসাথে দেখে নেব। অস্বীকার করার কিন্তু জায়গা নেই, কারণ আমি রিসেন্ট টাইমে একটা আর্টিকেলে পড়ছিলাম যে ইউএসএতেও একই সমস্যায় পড়ছে বিভিন্ন সিনেমাগুলো। মানে আমি ক্রিস্টোফার নোলান ছবি বাদ দিলাম, বা ওরকম বড় মাপের গডজিলা বাদ দিলাম, যেগুলো সারা পৃথিবী ওয়াইজ চলছে এবং প্রচুর মানুষ সেটাকে ঝাঁপিয়ে পড়ছেন, যে ওদেরও তো প্রচুর ছবি বছরে হয়ে থাকে, সেই ছবিগুলো হলে খুব কম ইম্প্যাক্ট ফেলছে এবং ফুটফলও হলে খুব কম হচ্ছে। ওরাও তার একটা কারণ কিন্তু দেখাচ্ছে যে ওটিটি। তো এটাকে অস্বীকার করার জায়গাও নেই, কিন্তু আমার মনে হয় এটা একটা যখনই নতুন কিছু একটা আসে তখন মানে পুরনো যে মিডিয়ামটা থাকে তার একটা ব্যালেন্স একটু নষ্ট হয়, তারপরে না সবাই সবার মতন করে জায়গাটা করে নেয়। আমি মানে T20 আসার আগে অনেকে ভেবেছিল ওয়ান ডেটা থাকবে না, টেস্টটা থাকবে না, কিন্তু তিনটেই তো রয়েছে, দিব্যি চলছে আর কি। বড় পর্দায় কাজ করার নিশ্চয়ই ইচ্ছা আছে। ভীষণ ভীষণ ইচ্ছে আছে। কোনো চিত্রনাট্য কি রেডি সেটার জন্য? হ্যাঁ, মানে মানে ওটাই জন্যই দেরি করে যাচ্ছি বারবার। মানে সবার তো থাকে কোনটা দিয়ে শুরু করব, তো যেটা দিয়ে শুরু করতে চাই তাকেই ব্যাক করার চেষ্টা করছি, যাতে মানে ওটাকে না হয়ে অন্য কিছু দিয়ে শুরু যাতে না হয়। আর একটু ভীষণ ইচ্ছে ওরকমভাবে একটা বড় পর্দায় নিজের কাজ দেখবো এবং সবাই মিলে দেখবো, এর তো একটা অন্য আনন্দ থাকে। সেটা কি সাবজেক্ট সেটা জানতে পারি? দেখা যাক দেখা যাক। আমার লাভ স্টোরি নিয়ে অনেকদিন ধরে চলছে মাথা ঘামানো, কারণ প্রেমের ছবি বা প্রেমের গল্প সেই অর্থে কমে গেছে, যত আমরাও অনেক কমপ্লেক্সড হয়ে গেছি আগের থেকে। থ্রিলারের প্রচুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেমের ছবি হলেও এন্ড হচ্ছে থ্রিলারে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু আমি দেখেছি যে কোথাও গিয়ে প্রেমের ছবি দেখার বা এই যে হচ্ছে না বলে এই যে একটা হলে বা দেখতাম, এই প্রবণতাও কিন্তু রয়ে গেছে। মানে আমাদের হয়তো আমরা যত কমপ্লেক্সড হচ্ছি বা শহর যত আমরা যত আর উন্নত হচ্ছি, আমাদের ইনোসেন্ট প্রেমগুলো হয়তো জীবন থেকে সরে যাচ্ছে, সে কারণেই দেখার খিদেটাও কিন্তু বাড়ছে। ইচ্ছা আছে প্রেমের ছবি করার, দেখা যায়। নতুন প্রজন্মের কথা বলছিলাম আমরা, এবং নতুন প্রজন্মের জন্য তুমি বেশ কিছু মানে যে সিরিজগুলো করেছো সেগুলো খুব মানে রিলেট করতে পেরেছে তারা, যেমন কেমিস্ট্রি মাসি বলো এই মুহূর্তে। তো সেক্ষেত্রে বড় পর্দায় নতুন প্রজন্মের সমস্যা, যেমন ধরো স্ট্রেস, বা যেগুলোর জন্য মানুষ এখন যে জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, বা কম্পিটিশন, প্রচন্ড কম্পিটিশনে একটা ইঁদুর দৌড়ের মধ্যে সামিল হতে গিয়ে অনেকেই পিছিয়ে পড়ছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে? ভীষণভাবে ভীষণভাবে, কারণ এখনও আমরা তো পাল্টাচ্ছি প্রতি মুহূর্তে, আমাদের দেশ, আমাদের আশপাশ, আমাদের চাওয়া পাওয়াগুলো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, তো সমস্যাও পাল্টাচ্ছে। তো ছবির বিষয়বস্তুতে এই পাল্টে যাওয়ার সময়টাকে উঠে আসাটা ভীষণ জরুরি, এবং বর্তমান সময়ে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকে উঠে আসা খুব জরুরি, যেটা খুব কম উঠে আসছে। প্রতিটা মানুষ ধরো এই স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, যখন তোমার ক্ষেত্রে আসে তখন কিভাবে ডিল করো? যেভাবে বাকিটা সবাই ডিল করে, কীভাবে ডিল করে নিজেও জানি না। কি হয়, খুব বেশি ডিপ্রেশনে থাকলে বাড়ি থেকে বেরোই না, প্রচুর সিনেমা দেখি, অর্ধেক অর্ধেক, কারণ অর্ধেক দেখে আর ভালো লাগে না দেখতে। তারপরে বেশ কিছু লাইন লিখি, কেটে দিই, তারপর পরের দিন পড়লে মনে হয় খুব বাজে লিখেছি, তারপরে মনে হয় কেন এগুলো সব করলাম, কেনই বা এই ফিল্ডে এলাম, বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকি। তারপর একদিন সকালবেলা উঠে দেখি না, যাই করেছি ঠিকই করেছি, আবার জীবন শুরু হয়। আমার মনে হয় সবারই তাই হয় এটা, বা স্ট্রেসকে ডিল করার কোনো নিনজা টেকনিক কারো কাছেই নেই। আর স্ট্রেস থাকবেই, জীবনে সমস্যা থাকবেই, এইগুলো মানে কারোর নেই এরকম হতে পারে না। এবং আমরা যত ভাবি যে মানুষ যত উপরে ওঠে সমস্যা কমে যায়, এটা নয়। আসলে মানুষ যত এগোতে থাকে, যত তার বয়স বাড়তে থাকে এবং যত কমপ্লেক্সিটি বাড়তে থাকে, সমস্যাও কিন্তু বাড়তে থাকে। সমস্যার সমাধান একমাত্র যখন আমরা মানে ঘুমিয়ে পড়বো চিরকালের মতন, যখন টাচ করলেও আমরা সাড়া দেবো না, সেটা অ্যাকচুয়াল পিস যদি সেই অর্থে ধরি, বাদ বাকি তো সমস্যা থাকবেই। ওকে, তোমার সোশ্যাল মিডিয়া যখন আমরা দেখি যে কবিতা নিয়ে কথা হচ্ছিল, সেই কবিতার জায়গায় যদি আসি, সেই কবিতাগুলো দেখে প্রচুর রকম কমেন্টস আসে, মানে মোস্টলি পজিটিভ কমেন্টস, কিন্তু কেউ কেউ অন্যরকম কিছুও লেখেন। তো সেগুলোকে ডিল করো কিভাবে? বা ট্রোলিং যখন হয় তখন মানে সেই অর্থে ট্রোলিং আমি দু এক ক্ষেত্রে হয়েছে। আমি একটা ছেঁড়া না, যে আমার মোটিভই ছিল ছেঁড়া এরকম গোল গোল, সেটা নিয়ে অনেকে লিখেছেন যে দাদা আপনি মানে এরকম ছেঁড়া জামা পরে এসেছেন কেন। আমার খুব মজা লাগে। প্রথমত আমি খুব একটা ট্রোলে খুব একটা ডাক করি না। ইনফ্যাক্ট আমার কাজের ক্ষেত্রে অনেকেই আছেন যারা রিভিউতে নেতিবাচক কথাও লিখেছেন, আমি তাদেরকেও সবসময় মানে যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কারণ আমার কাছে আমি তো কোনো প্রচারে আসিনি যে আমাকে ঠিক বলতে হবে। আমার কথা হলো কি, আর্ট সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। কোনো একটা জিনিস আমি লিখলাম বা বানালাম বা লোকের সামনে আমি উপস্থাপন করলাম, ইগনোর করতে পারলো কিনা, দ্যাট ইজ দ্য মেন কথা। যদি সেটা ইগনোর করে দেওয়া যায়, তার মানে সেই ইম্প্যাক্টই ফেলতে পারি। যদি ইগনোর না করা যায়, আমি ঝাঁপিয়ে পড়লাম বাজে বলার জন্য বা ঝাঁপিয়ে পড়লাম ভালো বলার জন্য, তার মানে ওই যেটা তৈরি করা হয়েছে সেটা তার
কাজটুকু করতে পেরেছে, একটা ইমপ্রেশন ফেলতে পেরেছে। তো আমি চাই যে ইমপ্রেশনটা ফেলতে, বাকিটা তো মানুষ মানুষের মতন যেমন লাগবে সেইভাবে ব্যক্ত করবে। বরঞ্চ কিছু কিছু ট্রোল আমার মজাই লাগে, খুব কম হয়েছে লাকিলি আমার সঙ্গে, কিন্তু হয়নি তাও নয়, কিন্তু মজার লেগেছে। মধুমিতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তোমার সাথে এটা ফেস করতে হয়েছে হয়তো। হ্যাঁ, এটা তো কিছু করার নেই, আমাদের এখানে তো এটা মানে হয়েই থাকে আর কি। তো এর থেকে বাঁচবার রাস্তা আমিও জানি না, ধরো না মধুমিতাও জানে না। বাট তখন কিভাবে ডিল করেছিল? কিছু কিছু ক্ষেত্রে একটু রাগও হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হাসি পেয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইগনোরই করেছি আর কি, মানে ওগুলো ভিত্তিহীন আর কি। হ্যাঁ, মানে কি বলবো, মানে এটা অন্য মানে যারা আমাদের দুজনকে চেনে না তাদের জন্য মজার, বা তাদের জন্য এটা পড়ার একটা উপাদান হতে পারে, কারণ আমরা তো আসলটা জানি, তো আমাদের কাছে ওটার উপেক্ষা করা ছাড়া কোনো মানে কেনই বা ওটা দিয়ে সময়ও কাটাইনি আর কি, খুব একটা বেশি ভালো না। আমি দেখেছিলাম তুমি একটা জায়গায় বলেছিলে যে আমরা যে সময়টা কাটিয়েছি সেটা তো খুব ভালো সময় কাটিয়েছি, এবং আমরা অবভিয়াসলি চাই দুজনেরই ভালো হোক, সেই জন্যই। এক্স্যাক্টলি মানে এখানে তো কোনো মানে আমরা যে মানে একে অপরের রাম রাবণের যুদ্ধে নেমে পড়লাম সেরকম কোনো মানে নেই। দীর্ঘ সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, তো ডেফিনেটলি মানে আমিও চাই ওর জীবনে মানে যেগুলো ওর চাওয়া রয়েছে, ইচ্ছে রয়েছে, সেগুলো পূরণ করুক, ভালো অভিনয় করুক। ভালো অভিনয় আমিও দেখতে চাই, ভালো কাজ। তোমার ছবিতে ওকে দেখতে পাবো? যদি এরকম কোনো গল্প আসে যেখানে মনে হয় যে ও অভিনয় করলে বেটার হবে, তো নিশ্চয়ই, কেন নয়। তোমার সাথে যোগাযোগ আছে, মানে তুমি ওর কাজ দেখে কখনো শুভেচ্ছা না, সেই অর্থে কোনো যোগাযোগ সেই অর্থে নেই। তবে হ্যাঁ, আমাদের ছোট ইন্ডাস্ট্রি, আমরা একে অপরের কাজ নিশ্চয়ই দেখেছি, না দেখে যাবো কোথায়। সম্পর্ক নিয়ে এখন প্রচুর কথা হয়, সবাই কমিটমেন্টে ভয় পায় এবং অনেক রকম ভাবনা চিন্তা আসে সকলের মধ্যে। টক্সিক রিলেশনশিপ নিয়েও প্রচুর বক্তব্য আসে। যদি টক্সিক রিলেশনশিপ হয়, কি মনে হয় কি করা উচিত? বেরিয়ে আসা উচিত ডেফিনেটলি। হ্যাঁ, প্রথমে একটা মীমাংসা করার চেষ্টা করা উচিত, যদি না হয় তো দুজনের মতন বেরিয়ে আসা উচিত। এর থেকে তো মানে আর কোনো মানে থেকে যাওয়ার কোনো কারণ তো থাকতে পারে না, কারণ সেটা বাড়বেই। তো রাদার প্রথমে সেটাকে কি করে মীমাংসা করা যায় সেটা দেখা উচিত, না হলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। একদমই। আমার মনে হয় যে আজকে যে যে বিষয়গুলো নিয়ে কথা হলো সেই বিষয় তোমার সাবজেক্ট হিসেবে উঠে আসবে তোমার ছবিতে। নতুন প্রজন্মের জন্য যে কাজগুলো তোমার সাথে আজকে কথা হলো সেই কাজগুলোর অপেক্ষায় আমরা রইলাম, কারণ সবাই যেভাবে তোমার কবিতার সাথে রিলেট করছে, তোমার কাজের সাথে রিলেট করছে, আগামী দিনে ওই বিষয়গুলো এলে সেগুলোর সাথে দেখা যাক। খুব ভয় লাগে মানে এই যে রিলেট করছে, আবার কবে যে আবার রিলেট করবে না, এই লড়াই চিরন্তন, তো এই টেনশনও চিরন্তন, জীবনের মতন আর কি। জীবন কখনো আমাদের ভালো লাগে, কখনো খারাপ লাগে, কিন্তু জীবনটা জীবনই আর কি, সেরকম। দূরবীন হাতে ছেলেটা জানে ভূগোল কতটা গোলমেলে, এখনো তোমার মুচকি হাসি বাম গালেতে টোল ফেলে।